চ্যানেল আইয়ের দীপ্তি চৌধুরী উপস্থাপিকা মনে আছে, তাকে আমরা স্লোগান দিতে দেখেছি বোতল নাকি মূলা। এই স্লোগান তিনি কেন দিলেন, তাৎপর্য কি, তার উদ্দেশ্য কি, তিনি আসলে কী চান, এই বিষয় নিয়ে আমরা সামান্য কিঞ্চিত আলোচনা করব। গোলাম মাওলা রনির বোতল মূলা নিয়েও আমরা আলোচনা করব। তো একটি জিনিস বলে রাখি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাবেক বিশেষ সহকারী, বর্তমানে আবার সে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাধান ছাত্রদের দাবির বিষয়ে কথা বলতে গিয়ে সেখানে সাবেক ছাত্রলীগ বা ছাত্রদল দ্বারা বোতল নিক্ষিপ্ত হয়েছিলেন। এটা হত্যার উদ্দেশ্য হতে পারে, সাধারণ উদ্দেশ্য হতে পারে। তবে আপনাদের কি মনে হয় এটি খুব স্বাভাবিক ঘটনা? না। বোতল মারা কি আসলে ঠিক হয়েছে? না, মোটেই ঠিক হয়নি। আপনার যত শত্রু হোক না কেন, সেটা গায়ে হাত তোলার মাধ্যমে, শারীরিক ইনসাল্টের মাধ্যমে সমাধান হতে পারে না। যাই হোক, আমরা আলোচনা করব আসলে এই যে তাকে নিয়ে গোলাম মাওলা রনিও একটি কথা বলেছেন। আমরা দীপ্তি চৌধুরীর বিষয়টা আমরা পরে বলতেছি। গোলাম মাওলা রনি বলেছেন বারবার তিনি সান্ডা নাকি মাহফুজ নাকি সান্ডা, সবাই বলে সান্ডা সান্ডা, অর্থাৎ মাহফুজকে সান্ডা বানিয়ে দিয়েছে। কফিল নাকি শ্রমিক, কফিল কফিল, এই কথাটা কেন বলে কফিল? কফিল সাধারণত কি, কয়েকজন লেবার থাকে, তাদের একজন সর্দার থাকে, লেবার সর্দার, এটাকে বলা হয় সাধারণত কফিল। আপনি এটাকে সুপারভাইজারও বলতে পারেন। মাহফুজের বাবা, আত্মীয় স্বজন কেউ একজন বিদেশ ছিল, সেখানে কফিলের কাজ করত, সেই জিনিসটিকে বোঝানোর জন্য মাহফুজ আলমকে অপমান করার জন্য এই ধরনের কাজ হয়ে থাকতে পারে। দীপ্তি চৌধুরীকে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবির সাথে ঐকান্তিকতা বা ঐক্য প্রকাশ করতে গিয়ে বা সমর্থন করতে গিয়ে তিনি নিজেই অন্তত নিজেকে ফিজিক্যাল বেধড়ক হয়ে স্লোগান দিতে দেখা গিয়েছে। সবার সামনে দাঁড়িয়ে অনেকটা নেচে গিয়ে তিনি স্লোগান দিলেন যে বোতল নাকি মূলা, সবাই বলতেছে বোতল বোতল। অর্থাৎ এটা দিয়ে তারা আসলে কি বুঝিয়েছেন? মূলত একটি প্রেক্ষাপট বলি। এই আন্দোলন শেষ হওয়ার পর একজন গ্ল্যামারাস আন্দোলন কর্মী ছিল, মনে আছে? সাংবাদিকরা তার গায়ে হাত তুলেছিল, সিনথিয়া বা এই জাতীয় নামের, খুব উড়াদুড়া চলে, টিকটুক করে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই আন্দোলনের পর তাকে কিন্তু স্যাটায়ার করা হয়েছে, তাকে নিয়ে তাকে হাসাহাসি করা হয়েছে। এই হাসাহাসিটা শুরু হয়েছে ওই যে আর্মির সাথে তর্ক করেছিল, একজন আর্মির লেফটেন্যান্টের সাথে, লেফটেন্যান্ট মেজর বা অফিসারের সাথে তর্ক করেছিলেন কে, আর এই জিনিসটি সামনে নিয়ে এনেছিলেন কে জানেন? আব্দুল নূর তুষার, ওই যে শুভেচ্ছা করতো একসময় আব্দুল নূর তুষার, তিনি সামনে নিয়েছিলেন। এরপর থেকে আনে ৭১ টিভি, এরপরে বাংলাদেশের সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, চরমভাবে হাসাহাসি করতে থাকে। এটার উদ্দেশ্য আসলে কি জানেন? সুযোগ পেলেই যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে হাসি তামাশার পাত্রে রূপান্তরিত করা। আপনি পছন্দ করেন আর না করেন কোনো আন্দোলনকারীকে, দেখছেন প্রথমে শুরু করেছিল কাকে দিয়ে? হাসনাত আবদুল্লাহকে দিয়ে। কিন্তু এটা শুরু করেছিল কে? নিকোল, যমুনা টিভির নিকোল। কিন্তু নিকোল টিকতে পারেনি। হাসনাত আবদুল্লাহর ব্যক্তিত্ব, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, ডিবেটিং অ্যাটিটিউড এবং জনতা তার পক্ষে যখন দাঁড়িয়ে যায় তখন কিন্তু তিনি টিকতে পারেননি। মানে নিকোল হারিয়ে গিয়েছিলেন, ব্ল্যাক সাইডে চলে গিয়েছিলেন, অনেকটা ভিলেন হয়ে গিয়েছেন। তখন নিকোলের পক্ষের দুই একজন, অর্থাৎ যারা হাসনাত আবদুল্লাহকে নিয়ে হাসাহাসি করেছে তাদেরই পক্ষের দুই একজন আবার নিকোল অতীতে এমন করেছেন, যখন কেঁদেছেন তখন ভালো ছিল। নিকোলকে কেউ কান্নার দায়িত্ব দেয়নি। নিকোল কখনোই আন্দোলনের পক্ষের লোকদের আন্দোলনের পক্ষে বলেনি, কখনোই বলেনি। এখন কথা হলো এই যে যমুনা টিভি এখন চান্স নিচ্ছে, তাই না? অথচ যমুনা টিভির ভিতরে কিন্তু সব ঘোড়ার আওয়ামী লীগ। এই যে মাহফুজ মিশু, তারপরে আপনার এই যে নিকোল, ফাহিম, সিও, এরা সবাই ভয়ঙ্কর রকম আওয়ামী লীগ। ভয়ঙ্কর বলতে জাস্ট ভয়ঙ্কর। এরা আন্দোলনকারীদেরকে একা পেলে যদি কেউ না দেখে নিশ্চিত হয় গুলি করে মেরে ফেলবে, এত ভয়ঙ্কর। আমরা হয়তো ওই যে পুরানা ইয়াতে মজে আছি এই কারণে। তো যাই হোক,
এই দীপ্তি চৌধুরী এই ভয়ঙ্কর রকম স্লোগান দিয়েছে। নিকোলও আন্দোলনের বিরুদ্ধে কিন্তু উঠে পড়ে লেগেছে, দেখেছেন না আপনারা। এরপরে মাহফুজ আলম এমনিতে যেই কাজ করেছে, সে চরম এমনিতে অকৃতজ্ঞ কাজ করেছে। আন্দোলনের স্টেক হোল্ডার, যেই আন্দোলনের কারণে তুমি এই এখন তথ্যমন্ত্রীর পদে বসেছ, যেই আন্দোলনের কারণে, সেই আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার হলো জামাত ইসলামী। ইট শুড বি রিমাইন্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন মাহফুজ আলম। কারণ মাহফুজ আলম প্রধান উপদেষ্টা হতে, মাহফুজ আলম হাজার রকম বলক স্বাধীনতার কথা, সে 1000 বার প্রথম আলোকে খুশি করতে চাক, ওয়াকারকে খুশি করতে চাক, অথবা সে ওয়াকারুজ্জামান বা প্রথম আলোকে খুশি করতে চাক, কোনো লাভ নেই। আজ যদি এই আন্দোলন সফল না হতো, জামায়াত ইসলামের এই আন্দোলন সফল না হতো, মাহফুজ আলম কোথায় থাকতো? পা উপরের দিকে দিয়ে ঝুলাই রাখতো, কোনো স্বাধীনতাই তাকে রক্ষা করতে পারতো না। স্বাধীনতা তার উপরে নেমে আসতো নিষ্ঠুর হয়ে, আরও নিষ্ঠুর হয়ে। আমরা স্বাধীনতা বলতে কি দেখেছি? আমরা স্বাধীনতা বলতে বুঝি সেই 71 সালের পরে এদেশে 1,86,000 ধর্ষণ হয়েছে। স্বাধীনতার পরে আপনার দুর্ভিক্ষ হয়েছে, যেখানে 20 লক্ষ মানুষ মারা গিয়েছে। স্বাধীনতার পরে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে। এটা স্বাধীনতার পন্থীর লোকরাই করেছে, এটা অন্য কেউ করে নাই। সেই হিসাবে এই স্বাধীনতা যদি আপনি না মানেন, তাহলে আপনার কি শাস্তি হবে, আইন কি বলে, এটা একটু জানা দরকার। আমি দেখছি আমার জীবনের স্বাধীনতার কোনো প্রভাব নেই। স্বাধীনতা আমার জীবনের বা কোনো বাক পরিবর্তন করাতে পারেনি। তাহলে আমি আসলে এটা নিয়ে অহেতুক এত নাচার কি আছে? আমার কাছে তো মনে হয় 71-এ যারা জীবন দিয়েছে তারা বৃথা জীবন দিয়েছে। আমার কাছে এটার কোনো মূল্য নেই। বরং যারা ভাষার জন্য লড়াই করেছে, আমি বাংলা ভাষায় কথা বলি, এতটুকু অন্তত আমার জীবনে তাদের প্রভাব আছে, কারণ আমি বাংলায় কথা বলি। তো যারা ভাষার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তাদের কাছে কিছুটা অন্তত কৃতজ্ঞ থাকা যায়, অবশ্যই কৃতজ্ঞ থাকা যায়। সেই হিসেবে বলছি, এই যে গোলাম মাওলা রনির কথা বলি এবার। গোলাম মাওলা রনি বারংবার এই দীপ্তি চৌধুরীর বিষয়টি সুযোগ পেলেই সামনে। আমার মনে হয় গোলাম মাওলা রনির দীপ্তি চৌধুরীর প্রতি কোনো একটা দুর্বলতা আছে। যেদিন বিচারপতি মানিকের সাথে গোলাম মাওলা রনি টকশো করছিল, বিচারপতি মানিক খেপে গিয়েছিল এই দীপ্তি চৌধুরীর উপরে, রাজাকার বলেছিল, সেদিন গোলাম মাওলা রনি কিন্তু অশ্লীল একটা হাসি হেসেছেন। আবার তিনি এই বিচারপতি মানিককে বলছেন যে আদর করে দেন, দীপ্তি চৌধুরীকে আদর করে দেন। এই জিনিসগুলো কিন্তু অশ্লীল, এটা মেনে নেওয়া যায় না। তো গোলাম মাওলা রনি যে খুব ভালো মানুষ তা না, ইনি বিনি যত কথাই বলুক না কেন। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।